ধর্মটাকে প্রথমে শেখাবে সেটা হচ্ছে ঘুষ দাও নাও। এই ধর্ম করে আর যাই হোক কমিউনিস্ট পার্টি করা যায় না। এর পুঁজি পরিষ্কারভাবে সেই দলকেই চাইবে যে দলের আইনবদ্ধ সেনাবাহিনী আছে। নিশ্চের ফিলোসফিতে হোয়াট ইজ ট্রুথ বলতে গিয়ে বলছেন রিপিটেড টেলিং অফ দি লাই ইজ ট্রুথ। ধর্ম হচ্ছে মস্তিষ্ক দূষিত করার প্রধান হাতিয়ার। রবীন্দ্রনাথ 70 বছর বয়সে গিয়ে বুঝেছিলেন, লড়াকে বলছেন যে হোয়াট ইন্ডিয়া নিডস এ ফ্লাড অফ অ্যাথেইজম। ভারতবর্ষে দরকার যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নিরীশ্বরবাদী প্লাবন। পুজো প্যান্ডেলে বইয়ের স্টল করে মাসবাদ বিক্রি হয়নি। আজকের লড়াই যত না বেশি তো পেটে, তার থেকে অনেক বেশি হচ্ছে মস্তিষ্কে, এবং মস্তিষ্ক দশ করে লড়াইটা তার জন্যে পুঁজি সর্বস্ব দিয়ে দেয়। এখানে তারা সবথেকে বেশি ব্যবহার করে মানুষের মধ্যে ভয়টাকে, ভয়টাকে ব্যবহার করে, বুঝলেন তো? একটা ভয়, একটা লোভ, এই দুটো জিনিসকে ব্যবহার করে মস্তিষ্ক দখলের জন্য। ধার্মিক হয়ে কমিউনিস্ট পার্টি করা যায় না। ধর্ম মানে যদি রিলিজিয়ান হয়, যেমন জলের ধর্ম, আগুনের ধর্ম, বাতাসের ধর্ম, সেই অর্থে যদি ধর্ম তুমি কথাটা বলো, আমি বলবো যে ধার্মিকরাই কমিউনিস্ট পার্টি করতে পারে। কারণ মানুষের এই ধর্মের শিক্ষাই হচ্ছে টু সার্ভ নট টু রুল, সেবা। ওই যে দেখো আইনস্টাইনের বিখ্যাত যে হাইয়েস্ট ডেস্টিনি of an individual is to serve, not to rule. এটাই হচ্ছে মানুষের ধর্ম। সেই দিক থেকে তারাই কমিউনিস্ট পার্টি করতে পারে। কিন্তু ধর্ম মানে তোমার যদি এই রিলিজিয়ান অর্থে ধর্ম হয়, তো তাহলে আমি বলবো পারবো না, অ্যাবসলিউটলি অসম্ভব। কারণ ধর্মটাকে প্রথমে শেখাবে সেটা হচ্ছে ঘুষ দাও নাও। পুজো আহ্নিক নামাজ রোজা এসব করো, পরিবর্তে তোমার আয়ু বৃদ্ধি হবে, সন্তান বৃদ্ধি হবে। স্বাভাবিকভাবে এই যে ধর্ম, এই ধর্ম তুমি তুচ্ছ সাধন করে সত্যিকারে করে এই ধর্ম করে আর যাই হোক কমিউনিস্ট পার্টি করা যায় না। তারপরে কমিউনিস্ট পার্টি এবং শ্রেণী সংগ্রাম রাজনীতিটা আসার পরে খুব স্বাভাবিকভাবে সেখানে তো আর শ্রেণী যখন এসে যাচ্ছে তখন তার ধর্মের আইডেন্টিটিটা কাজ করছে না। ফলে ওই কেষ্টের শতনাম নামের মতো আমাদেরও শতনাম নিয়ে থাকতে হয়েছে, এবং সেই ধর্মগুলো আচার আচরণ গ্রহণ করতে হয়েছে। যেমন আমি কোথাও অজিত ছিলাম, কোথাও সজল ছিলাম। তুমি যদি ভেতর থেকে নির্লোভ হও, বুঝলেন তো, তুমি যদি ভেতর থেকে নির্লোভ হও তাহলে দেখবে যে তোমার মানে ধর্ম সেটাই সব থেকে বড় ধর্ম। স্বাভাবিকভাবে মস্তিষ্ক দখল, এই জায়গার থেকে যদি মস্তিষ্ক দখলটার ভয়টাকে ভাঙাতে হবে, সশস্ত্রভাবেই হোক নিরস্ত্রভাবেই হোক যেরকমভাবেই হোক মানুষের ভয়টা ভাঙায়। এবং আজকের পুঁজি আমাদের বাচ্চা দ্বারা হয়েছিল, আজকের পুঁজি পরিষ্কারভাবে সেই দলকেই চাইবে যে দলের আইনবদ্ধ সেনাবাহিনী আছে। আইন স্বীকৃত নয়, আইন স্বীকৃত সেনাবাহিনী তো আমাদের আর্মি টার্মি ইত্যাদি। আইনবদ্ধ সেনাবাহিনী আছে। আমাদের বাচ্চাবেলায় মানে আমাদের যৌবনে আমরা লড়েছি, রণবীর সেনা, সূর্য সেনা, এই সমস্ত ছিল সব ওই হিন্দি বলয়ে। আজকের পুঁজি সেই এখন ওই রণবীর, সূর্য, এই সমস্ত মাফিয়ারা, মানে ল্যান্ড মাফিয়া, কোল মাফিয়া, এরা এইসব সেনাবাহিনী পুষত। খুব স্বাভাবিকভাবে এদেরই সরকার সমর্থন বা এরাই সরকার করত। সেটা কেন পুঁজির নিরাপত্তা চায়। ফলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা যে
মানুষের মস্তিষ্ক দখল করো, মস্তিষ্ক দখল করে এই রুল অফ মেজরিটেরিয়ান, অর্থাৎ সংখ্যাধিক্যের আধিপত্য, সংখ্যাধিক্যের আধিপত্য তৈরি করো। গ্রামচির ভাষায় যে সংখ্যাধিক্যের আধিপত্য, এইটাই চলছে। এটা অনেক আগেই আবিষ্কার হয়েছিল নিশ্চের এতে, নিশ্চের ফিলোসফিতে, হোয়াট ইজ ট্রুথ, যে বলতে গিয়ে বলছেন যে মানে রিপিটেড টেলিং অফ দি লাই ইজ ট্রুথ, অর্থাৎ বারবার এক কথা যদি এ হয় সেইটাই সত্যি, সেইটাই সত্যি। এটা গোয়েবেলস নিয়েছিল নিশ্চয় থেকে, যে মিথ্যাকে তুমি রিপিটেড ওয়েতে দেখাও, এবং সেইটা, কারণ মানুষের মস্তিষ্কের 90% হচ্ছে নেগেটিভ। নেগেটিভ জিনিসটা একটা বাচ্চাকে দেখবে, সে খারাপ গালাগালিগুলো যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, কিংবা পাড়ার খারাপ ছেলেদের অভ্যেসগুলো যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, ভারতগুলো তত তাড়াতাড়ি নেয় না। খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে তোমার আদিমতাটাকে, এগুলো আদিমতা, এই আদিমতাকে উস্কাও। এবং সেখানে সব থেকে ভালো অস্ত্র হচ্ছে চরিত্রহন এবং নিরাপত্তাবোধ। যে বিশ্বাসকে ভাঙার জন্যে সব থেকে ভালো জিনিস হচ্ছে চরিত্র হনন করো। মানে দেখবি মাংসুতুংয়ের কতগুলো উপপত্নী ছিল, লেনিনের কতগুলো উপপত্নী ছিল, এইগুলো নিয়ে বিশাল বিশাল মোটা মোটা বই বেস্ট সেলার হয়ে বাজারে বিক্রি হচ্ছে। মৌপাকে জিজ্ঞেস করলাম অ্যাঙ্কার মানে কি জানো? রঙের ফেলা জাহাজ, মানে হেলবে দুলবে এগোবে না, ওদের কাজই থাকে তো তোমাদের যেটা করে গাড্ডা করে শেষ পর্যন্ত শেষ কথাটা বলে দিয়ে অ্যাঙ্কার চলে গেল। সমুদ্রে ধরো বাড়ির একটা নালা থেকে গঙ্গা পদ্মা কত কি নদীর মেশে, নদী মহানদী থেকে বাড়ির নালা সব গিয়ে তো সমুদ্রে মেশে, তাই না? কিন্তু সমুদ্রের ঢেউ কি তুমি কোনো জলকে আলাদা করতে পারবে? সমুদ্রের ওই গর্জনে, রবীন্দ্রনাথের তো হচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ, বুঝলেন তো? সেখানে ওই রকম আলাদা করা যায় না, বুঝলেন তো? আলাদা করা যায় না। যে খুব স্বাভাবিকভাবে আমাদের রাবীন্দ্রিকরা এই রবীন্দ্রনাথকে ভাগ করতে গিয়েই সব থেকে বড় অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে। গানে বা এতে এগুলো উপাসনার জন্য, এইগুলো দেশপ্রেমের জন্য, এগুলো স্বদেশ প্রেমের জন্য, এগুলো অমুকের জন্য। আরে মহা মুশকিল। সব জায়গায় গিয়ে একটা জায়গায় গিয়ে রবীন্দ্রনাথ শেষ করছেন দেখবে, আগে পরে সব জায়গায়, সেটা হচ্ছে মানুষ। মানুষ যেখানে আক্রান্ত, তো মানুষের মধ্যে তিনি কাউকে স্থান দেননি। এবং সেই মানুষ, তিনি ততখানি উপনিষদবাদী, তিনি ততখানি ব্রহ্মবাদী, যতখানি সেই ব্রহ্ম মানুষবাদী। মানুষ শুদ্ধ কোনো ব্রহ্ম বা কোনো স্রষ্টাকে তিনি এ করেননি। এই যে মানুষের প্রতি যে গভীর প্রেম, গভীর ভালোবাসা, যেটা তাকে ওই কঠোর বাস্তব, যেটা তিনি বিশ্বাস করেন না, সেই কঠোর বাস্তব সিদ্ধান্ত নিতেও বাধ্য করেছিল। যে ভারতবর্ষের দিকে যখন তাকিয়ে দেখেছেন ধর্মের নামে, যার জন্যে ওই বিখ্যাত এটা, তো আচারের তুচ্ছবার বুড়াটি, বিচারের ছোটধারা ফেলে নাই গ্রাসী, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটাসী, বুঝলেন তো? যে আচারের এই তুচ্ছ বালুরাশি আমার র্যাশনালিজমকে ধ্বংস করে দেয়নি, বিচারের ছোটধারা ফেলে নাই গ্রাসী, বুঝলেন তো? ভারতের সেই স্বর্গে করো আর হল। অর্থাৎ ভারতবর্ষে কীরকমভাবে হবে যে এই মানুষ, ভয়শূন্য মানুষ, মেরুদণ্ড সোজা রাখা মানুষ, এই মানুষই ছিল রবীন্দ্রনাথের স্বপ্ন।
হ্যাঁ হ্যাঁ করে রবীন্দ্রসঙ্গীত চারটে গাইতে পারলে পারে রবীন্দ্রনাথকে ব্যবহার করা যায় না। রবীন্দ্রনাথকে ব্যবহার করতে গেলে পারে প্রথমেই যেটাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মানুষ মনোময়, বুঝলেন তো? এই যে মানুষ মনোময়, সে 10 ভাগ কথা বলে, 90 ভাগ কথা বলে না। এই 90 ভাগ কথাকে টেনে নিয়ে আসাটাই হচ্ছে শিল্পী সাহিত্যিক এদের কাজ। সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন না, গেছি ওপাড়ার প্রাঙ্গণ দিয়ে অন্দরে পাইনি প্রবেশের অধিকার। ওই দূষণ পর্যন্ত তোমাকে ঢুকতে দেবে, কিন্তু ওই ভাঙা কুটিরে ঢুকতে দেবে না। মানুষ অন্তর্ময়, অন্তরে অন্তর মেলালেই তার পরিচয়। এই যে অন্তরে অন্তর মিলিয়েই পরিচয়টা পেতে হয়, এইটা যদি রবীন্দ্রনাথে না করা যায়, অন্তর থেকে অন্তরে অন্তর মিলিয়েই এই পরিচয়টা পেতে হবে। এবং যেটা হচ্ছে তার উৎপাদনী সংগ্রামের সাথে যুক্ত হয়েই যেটা পারা যায়, আর অন্য কোনো উপায় নেই। আমি ওই ভদ্রলোকের বাড়ি, অভিজাত বাড়িতে থেকে আমি কোনো দিন রমা কৈবর্ত, রহিম শেখদের অন্তরের কথা জানতে পারবো না। তখন আমি আমার বাড়িতে ওখানে কৃষক সমিতি করছি, বুঝলেন তো? তো বাবা একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ তো দুপুরবেলা তুই কাছাকাছি থাকতে এসে ঘরে খেয়ে দিয়ে যেতে পারিস তো? আমি বললাম যে তোমার বাড়ির চাল খেয়ে আমি কৃষক আন্দোলন করবো? তা বাবা হেসে বললো, আমার বাড়ির ভাত খেয়ে কৃষক আন্দোলন হবে না, আমার বাড়ির চাল খেয়ে হবে। কারণ আমি যে বাড়িতেই যেতাম সেই বাড়ির থেকে এই লোক এখান থেকে এসে চাল খাবার দাবার নিয়ে যেত। মানে কমিউনিস্ট পার্টি সংগ্রাম থেকে উঠে এসেছে। বাবা, একটা কাঁচা লোহা তুমি যদি রেগুলার ব্যবহার না করো তাহলে কী হবে? রোদে জলে সেটা জং ধরে যাবে। সেই জন্যে বিবেকানন্দের বিখ্যাত কথা, বেটার টু ওয়্যার আউট দ্যান টু রাস্ট আউট। ব্যবহার করতে করতে ক্ষয়ে 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 তুমি ধ্বংস হয়ে যাও, কোনো আপত্তি নেই। কিন্তু এই মানে জং ধরে ভেঙে যাওয়া, সেটাও ভাঙা, দুটোই ভাঙা। জং ধরেও ভাঙবে আর ব্যবহার করেও ভাঙবে। তো হিরেনবাবু যেটা আমায় বলেছিলেন যে তোমাদের দেখলে ভালো লাগে কেন জানো? ভালো লাগে একটা কারণে, যে আমরা তো সারা জীবন ধূম উদ্গীরণ করে গেলাম। ওই সারা জীবন ধূম উদ্গীরণ করার থেকে একবার জ্বলে উঠে ছাই হয়ে যাওয়া হয়। এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে ধর্ম। ধর্মকে নিয়ে এসে সমস্ত দুর্নীতির মানে উৎস তুই যদি দেখিস, সে ধর্ম। আমি জেলে থেকেছি, জেলে দেখেছি যে যত বড় ক্রিমিনাল তার ঘরে তত বেশি ঠাকুরের, তার ছেলে বা তার এতে বিছানায় কাছে তত বেশি ঠাকুরের ছবি। সে সব থেকে বড় ক্রিমিনাল হয়তো। মেট হিসাবে জেলখানা কাঁপানো মেট, বুঝলেন তো? মানে তার ছোকরাবাজি থেকে শুরু করে সবই আছে। সে তত বেশি ভগবান ভক্ত হয়। তুই দেখবি যদি রেড লাইট এলাকায় ঘুরিস, রেড লাইট এলাকায় ঘুরলে পারে তুই দেখবি সব থেকে বেশি সতী মন্দির হচ্ছে রেড লাইট এলাকায়, কলকাতায়। স্বাভাবিকভাবে সমস্ত ধর্মেই, সব ধর্মেই ধর্ম হচ্ছে মস্তিষ্ক দূষিত করার প্রধান হাতিয়ার। ওই যে তুমি আমাকে পুজো দাও, 5 টিকিট দেবে না 5,000 টাকা দেবে, আর আমি ওই বলবো ধনম দেহি, যশম দেহি। মানে যখনই আমি বলছি ধনম দেহি, মানে কিছু লোককে নির্ধন করতেই হবে। আমি অন্নপূর্ণা, আমি অমুক, স্বাভাবিকভাবে আমি তো দেবার মালিক, আমাকে ঘুষ দাও, পুজো দাও, আমি তোমাকে দেবো। এটা এই জন্যে বলছি না যে রবীন্দ্রনাথ 70 বছর বয়সে গিয়ে বুঝেছিলেন, জলাকে বলছেন যে হোয়াট ইন্ডিয়া নিডস এ ফ্লাড অফ অ্যাথেইজম। ভারতবর্ষে দরকার যেটা, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে যে নিরীশ্বরবাদী প্লাবন। নিরীশ্বরবাদী প্লাবন রলা চমকে উঠেছিলেন, কারণ উনি তো বিবেকানন্দ এসব জীবনী টিবনী লিখেছেন। স্বাভাবিকভাবে বলে কী বলছো, বলছে হ্যাঁ হ্যাঁ নিরীশ্বরবাদীরা আর যাই হোক তারা অনেক বেশি শর্ট হয়। যে এই যে নিরীশ্বরবাদী প্লাবন, বুঝলেন তো, মস্তিষ্ক দখলের প্রধান জায়গায় এখান থেকে যদি শুরু না করা যায়, আমি বললাম যে এ যে আমার বয়স যদি অল্প থাকতো, লেনিন বলেছিলেন আই ওয়ান্ট 100 বলসেভিকস, আমাকে 100টা বলসেভিক দাও, মানে প্রি রেভলিউশন পিরিয়ডে। আমি বলতাম যে 100 জন অ্যাথেইস্ট চাই, 100 জন নিরীশ্বরবাদী চাই। একা ভলতেয়ার যে পরিমাণ নামে বেনামে গল্প, উপন্যাস, ফিলোসফি, লিফলেট পর্যন্ত এ করে ফরাসি বিপ্লবের বেসিসটা তৈরি করে দিয়েছিল। এবং সেখানে তিনি প্রথম আক্রমণটাই করছেন মানুষের মস্তিষ্ক দখলের জন্য, প্রথম আক্রমণটাই করছে একেবারে ধর্মকে। ভয়টা কীরকমভাবে স্যাটার করছে দেখ, বলতে হতে পারে একটা বাপের 10টা ছেলে, 10 রকম দেখতে, 10 রকম তাদের চালচলন, সবই হতে পারে। কিন্তু বাপরে তোমরা যে ক্রিয়েটার, গড, স্রষ্টা, ব্রহ্মা এসব বলো, আল্লাহ, খোদা এসব বলো, বুঝলেন তো, তো সেটা একটা হবে না কেন? বাপটা তো একটা, বাপের ছবি তো একটাই হবে। 10 ভাই 10 রকম, কিন্তু বাপের ছবি তো একটাই হবে। তোমাদের এতগুলো হচ্ছে কেন? মানে এই যে আক্রমণ গল্পে, উপন্যাসে, থিয়েটারে, বুঝলেন তো, ওই পুজো প্যান্ডেলে বইয়ের স্টল করে মাসবাদ বিক্রি হয়নি, বিক্রি হয় না। মাসবাদ বিক্রি করে মাসবাদী হওয়া যায় না।